গতকাল আমি আমার বাসার কাছের একটি রিটেলার শপে একটি সাবান কিনতে যাই। তখন দোকানের শেলফ দেখে আমার মনে হলো, এই যে এত বড় বড় কোম্পানির প্রোডাক্ট যেমন লাক্স, লাইফবয়, ডেটল, এই প্রোডাক্টগুলো অন্য একটি দেশ থেকে আমাদের দেশের মুফস্বল শহরের ছোট্ট একটি লোকাল স্টোর পর্যন্ত কিভাবে পৌঁছালো। এই কোম্পানিগুলো কেনই বা আমাদের দেশে আসলো ব্যবসা করতে? ইউনিলিভার, নেসলে, রেডকিটের মতো এত বড় বড় কোম্পানির উপর আমরা এতটা নির্ভরশীল হলাম কিভাবে? একবার ভেবে দেখুন, আপনি যে টুথপেস্ট, শ্যাম্পু বা ডিটারজেন্ট ব্যবহার করছেন সেগুলো বিশ্বের কয়েকটি দেশের যৌথ অপারেশনে তৈরি হচ্ছে আর শেষ পর্যন্ত আপনার হাতে এসে পৌঁছাচ্ছে। ভাববার বিষয়, পৃথিবীর এক প্রান্তের একটি ইনগ্রিডিয়েন্ট, আরেকটি দেশের কোম্পানি, আর সবশেষে আপনার লোকাল স্টোর। এই পুরো জার্নিটা সম্ভব করে মূলত মাল্টিন্যাশনাল কোম্পানি। আজ আমরা দেখব স্টেপ বাই স্টেপ কিভাবে মাল্টিন্যাশনাল কোম্পানি কাজ করে। চলুন শুরু করা যাক। আমরা যদি বাংলাদেশের প্রথম সারির 5টি মাল্টিন্যাশনাল কোম্পানির নাম বলি, স্বাভাবিকভাবেই কিন্তু ইউনিলিভারের নাম চলে আসবে। ইউনিলিভারের প্রথম হেড অফিস ছিল কিন্তু ইংল্যান্ডের ছোট্ট একটা রেন্টেড বিল্ডিং, যেখানে লিভার ব্রাদার্স শুধু সোপ বানাতো। 1929 সালে মার্জারিন ইউনির সাথে যুক্ত হওয়ার পর তৈরি হলো ইউনিলিভার। প্রতিটি মাল্টিন্যাশনাল কোম্পানির মূল ব্রেইন থাকে হোম কান্ট্রিতে। এখানেই থাকে সিইও, ডাইরেক্টরস, গ্লোবাল ফাইন্যান্স টিমস আর আর&ডি টিম। এখানেই ডিসাইড করা হয় কোন কান্ট্রিতে এক্সপ্যানশন হবে, কোন প্রোডাক্ট লঞ্চ হবে, গ্লোবাল মার্কেটিং স্ট্র্যাটেজি কী হবে। এই ছোট্ট অফিস থেকে ইউনিলিভার তৈরি করেছিল গ্লোবাল প্রেজেন্স। হেডকোয়ার্টার শুধু অফিস না, এটা একটা কোম্পানির কমান্ড সেন্টার, যেখানে গ্লোবাল ডিসিশনস নেওয়া হয়, কান্ট্রির স্পেসিফিক স্ট্র্যাটেজি সেট করা হয় আর প্রতিটি অপারেশন প্ল্যান করা হয়। যেমন স্যামসাংয়ের হেডকোয়ার্টার সাউথ কোরিয়াতে, নেসলের হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে। হেডকোয়ার্টার্স হলো পুরো অপারেশনের মাস্টার প্ল্যান, যা কোম্পানির গ্লোবাল প্রেজেন্স শেপ করে। একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো জেটিআই অর্থাৎ জাপান টোবাকো ইন্টারন্যাশনাল একসময় আকিস গ্রুপের তামাক ব্যবসা কিনে নিয়েছিল। একদম দেশীয় কোম্পানিকে নিজের অংশ করে তারা বাংলাদেশের বাজারে ইনস্ট্যান্ট প্রেজেন্স এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ক্যাপচার করে। এটাই দেখায় মূলত কিভাবে মাল্টিন্যাশনাল কোম্পানিজ নতুন দেশে প্রবেশ করে, বিশেষ করে বাংলাদেশের মতো গ্রোয়িং মার্কেট অ্যাট্রাক্ট করে, কারণ এখানে কনজিউমার্স বেশি, গ্রোথ ফাস্ট। একটি কোম্পানি সাধারণত কয়েকভাবে একটি নতুন কান্ট্রিতে এন্টার করে। প্রথমত সাবসিডিয়ারি বা গ্রিনফিল্ড ভেঞ্চার, যেখানে কোম্পানি নতুন ফ্যাক্টরি, অফিস বা প্ল্যান্ট নিজে বিল্ড করে পুরো কন্ট্রোল নিজের হাতে রাখে, যেমন স্যামসাং বাংলাদেশের প্রথম অপারেশনস গ্রিনফিল্ড মডেল। দ্বিতীয়ত জয়েন্ট ভেঞ্চার, এখানে কোম্পানি লোকাল পার্টনারের সাথে মিলিতভাবে বিজনেস করে, যাতে রিস্ক কমে যায় বা লোকাল এক্সপার্টিস ব্যবহার করতে পারে। যেমন নেসলে প্রথম বাংলাদেশে প্রবেশের সময় লোকাল পার্টনারের সাথেই বিজনেস করেছিল। তৃতীয়ত অ্যাকুইজিশন বা পারচেস, অর্থাৎ এক্সিস্টিং লোকাল কোম্পানি কিনে ফেলা, যেন ইনস্ট্যান্ট মার্কেট প্রেজেন্স এবং কাস্টমার বেস পাওয়া যায়। উদাহরণস্বরূপ জেটিআই এবং আকিস গ্রুপের কেসটা। চতুর্থ লোকাল পার্টনার কোলাবোরেশন, যেখানে শুধুমাত্র ডিস্ট্রিবিউশন বা মার্কেটিংয়ের জন্য লোকাল এক্সপার্টিস ইউজ করা হয়। এই সমস্ত পথই এমএনসিদের জন্য গোল সার্ভ করে, যা নতুন কাস্টমার, রেভিনিউ এবং লং টার্ম মার্কেট কন্ট্রোলে সাহায্য করে। বাংলাদেশে নেসলে, ইউনিলিভার, স্যামসাং, জেটিআই সবাই এভাবে এসেছে। নেসলে বাংলাদেশে যখন ম্যাগি নুডলস প্রথম লঞ্চ করেছিল, তারা লঞ্চ করেছিল রেগুলার, ইন্টারন্যাশনাল ফ্লেভারে। তখন লোকাল কনজিউমার্সরা স্লাইটলি স্পাইসিয়ার টেস্ট চাচ্ছিল। এজন্য নেসলে ঠিক করলো ম্যাগি নুডলসের ফ্লেভার কাস্টমাইজ করা হবে বাংলাদেশিদের টেস্ট অনুযায়ী। গ্লোবাল প্রোডাক্ট সব দেশে একইভাবে ওয়ার্ক করে না, তাই এমএনসিরা লোকাল প্রেফারেন্স অ্যাডাপ্ট করার চেষ্টা করে। বাংলাদেশের অধিকাংশ স্ন্যাক্সই কিছুটা স্পাইসি ফ্লেভারের, কারণ আমাদের খাদ্যাভ্যাসে স্পাইস ব্যাপারটা অনেক কমন। স্কিন কেয়ার প্রোডাক্টস হিউমিডিটি অনুযায়ী অ্যাডজাস্ট করা হয়, প্যাকেট সাইজ ছোট করা হয় যাতে বাজেট ফ্রেন্ডলি হবে। এটাকেই বলা হয় গ্লোবাল স্ট্র্যাটেজি। এভাবে প্রোডাক্ট সাকসেস হয় এবং কোম্পানি লোকাল লয়্যালটি বিল্ড করতে পারে। কফি ইন্ডাস্ট্রিতে নেসক্যাফে ব্র্যান্ডটা আমরা সবাই চিনি। নেসলে বাংলাদেশ তাদের নেসক্যাফে বানায় ঢাকাতে। তারা শুধু র কফি বিদেশ থেকে আনে, বাকিটা ওয়ার্কফোর্স, প্যাকেজিং, ডিস্ট্রিবিউশন সব কিছু লোকাল রিসোর্সেস দিয়ে করে। এমএনসিস লোকাল লেবার, ম্যাটেরিয়ালস আর প্রোডাকশন ফ্যাসিলিটিস ইউজ করে কস্ট কমায় আর এফিসিয়েন্সি বাড়ায়। বাংলাদেশে বেভারেজ, ফুড আর কসমেটিক ফ্যাক্টরিজ লোকাল ওয়ার্কফোর্স এমপ্লয় করে। সাপ্লাই চেইন প্ল্যানার, প্রোডাকশন ম্যানেজার, এইচআর আর সেলস টিম সবাই একসাথে কোঅর্ডিনেট করে কাজ করে। লোকাল প্রোডাকশন মানে লেস ইম্পোর্ট, ফাস্টার ডেলিভারি অ্যান্ড বেটার কোয়ালিটি। এভাবেই এমএনসির অপারেশনস বাংলাদেশে স্মুথ হয় আর লোকাল মার্কেটে কোম্পানি অ্যাডভান্টেজ পায়। ধরে নিন আপনি দোকান থেকে একটি পিএনজি এরিয়াল ডিটারজেন্ট কিনলেন। স্পেশাল কেমিক্যালস অ্যান্ড ফ্রেগনেন্স বেশি ইম্পোর্টেড হয় রিজিওনাল অ্যান্ড গ্লোবাল সাপ্লায়ার্স থেকে।
লোকাল রিসোর্সেস যেমন ওয়াটার, প্যাকেজিং, কিছু এগ্রিকালচার ইনপুটস বাংলাদেশ থেকেই আসে। কনসেন্ট্রেট বা সেমি ফিনিশ প্রোডাক্ট এশিয়ার অন্য পার্ট থেকে আসে। লোকাল ওয়্যারহাউস এবং ডিস্ট্রিবিউটরের মাধ্যমে ঢাকা, চিটাগং, অন্যান্য শহরে পৌঁছে যায় এই প্রোডাক্টটি এবং শেষ পর্যন্ত আপনার আমার বাসার কাছে সেই দোকান পর্যন্ত প্রোডাক্টটি এসে পড়ে। এই পুরো প্রসেসের ব্যাকবোন হলো গ্লোবাল কোঅর্ডিনেশন প্লাস লোকাল এক্সিকিউশন। প্রতিটি স্টেপ, প্ল্যানিং, প্রোডাকশন, লজিস্টিক্স, সেল, কমপ্লায়েন্স একসাথে কাজ করে যেন কনজিউমার সহজেই প্রোডাক্টটি পেয়ে যায়। এতক্ষণ তো জানলাম কিভাবে বাংলাদেশে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এক্সপ্যান্ড করলো, কিন্তু এটা কি কখনো মাথায় আসছে আমরা কিভাবে এদের উপর এতটা বেশি ডিপেন্ডেন্ট? এটার মূল কারণ কোয়ালিটি এবং প্রাইস। কিন্তু তার মানে এই না যে আমাদের দেশের প্রোডাক্টের কোয়ালিটি খারাপ বা প্রাইস বেশি। এই পার্থক্যের মূল কারণ হলো টেকনোলজি, স্কিলড অ্যান্ড এক্সপিরিয়েন্সড ম্যানেজমেন্ট টিম। তাছাড়া তারা যেহেতু অলরেডি অনেক দেশে ব্যবসা করছে, তাদের অনেক দেশেই সেই অ্যাক্সেসটি আছে, যার কারণে তারা মেটেরিয়ালস কেনার সময় কোয়ালিটি অ্যান্ড কস্ট অ্যাডজাস্ট করতে পারে। কিন্তু এই অ্যাক্সেসটি আমাদের দেশের কোম্পানির তুলনামূলকভাবে কম। তাহলে দেখলেন মাল্টিন্যাশনাল কোম্পানি হলো একটি দেশের কর্পোরেট জগতের লিডার, যারা না থাকলে দেশীয় কোম্পানিগুলো হয়তো এখনকার মতো সফল হতো না ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ম্যাসিভ এমপ্লয়মেন্ট অপরচুনিটি অ্যান্ড বেটার কোয়ালিটি অফ লাইফ।